প্রিয় বন্ধুরা, সকলকে আন্তরিক শুভেচ্ছা। তো আমি আসলে আপনাদের সাথে তো গল্পগুজব করি, এটাই ভালো লাগে। তবে মাঝে মধ্যে একটু একটু রাজনীতি নিয়ে কথা বলতে চাই, কিন্তু বর্তমানে বাংলাদেশের যে পরিবেশ বা পরিস্থিতি, এখানে রাজনীতি নিয়ে কথা বলাটা বোধহয় তেমন একটা সমীচীন না। তারপরেও কেন যেটা মনের মধ্যে কিছু কিছু টপিক আসে, যে টপিকগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারলে নিজের ভিতরে যে চাপা ক্ষোভটা আছে, এই ক্ষোভটা বোধহয় কিছু রইল আপনাদের সাথে শেয়ার করতে পারি, বা আমার যে আত্মতৃপ্তি আসবে আর কি। এই জন্য মাঝে মধ্যে হয়তো কচিত আইসা রাজনীতির ব্যাপারে একটু আলাপ আলোচনা করতে চাই। তো বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট বা বর্তমান যে রাজনৈতিক যে পরিবেশ এখন তৈরি আছে, এটা আমার মনে হয় যে সামনে ভবিষ্যতে কোনো ভালো কিছু বয়ে আনবে না। কারণ গত পরশু দিন একটা পত্রিকায় পড়লাম, ওই পত্রিকার মধ্যে যেই কলামিস্ট এই লেখাটা লিখছে, আমি নাম আর বলবো না, কলামিস্টের একটা লেখা পড়লাম। ওইখানে তারা দেখলো যে ইউনূস সরকার যে বর্তমান যে ইন্টেরিয়ম গভর্নমেন্ট আছে, উনি বর্তমানে বিএনপিকেও পাত্তা দিতে চাচ্ছে না। উনি এখন বর করে আছে জামাতের উপরে, আর বর করে আছে বর্তমানে ছাত্ররা যেই দল করছে এনসির উপরে। আর ওনার পিছনে একটা বড় ধরনের খুঁটি আছে। একটা কথাই বলে না যে ছাগল কুদুসকার বলে খুঁটির জোরে। তো এই খুঁটির জোরটা হলো আমেরিকা। যেই আমেরিকা 1971 সালে আমাদের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করছিল, পাকিস্তানের পক্ষ নিয়েছিল। আমরা তারপরেও যেহেতু ভারতের সহায়তা নিয়ে আমরা যুদ্ধে জয়লাভ করছি, বিজয় অর্জন করছি, তারা এই বিজয়টাকে মেনে নিতে পারে নাই। তারা একটা ছলে বলে কৌশলে সদ্য মুক্তিপ্রাপ্ত দেশ, বলতে গেলে এক ধরনের পুরা সাপটা মরা, লেজটা জেতা। তো তারা সপ্তম নবহর পাঠাই দিল যে এখন বাংলাদেশে একটা সাহায্য সহযোগিতার উছিলায় যদি ওইখানে আমরা এই ইন্দো প্যাসিফিক এরিয়াটাতে তাদের একটা ঘাঁটি করা। মধ্যপ্রাচ্যের এমন কোনো জায়গা নাই দেখবেন যে তাদের ঘাঁটি নাই, শুধু এই ইন্দো প্যাসিফিক এরিয়াতে তাদের কোনো ঘাঁটি নাই। এখানে দুইটা মহাশক্তিধর রাষ্ট্র আছে, বা তিনটা আছে, যেমন চীন, পাকিস্তান, ভারত। তারা এই জায়গায় কোনোভাবেই ঢুকতে পারতেছে না। যখন আমরা সদ্য স্বাধীনপ্রাপ্ত হইলাম, তখন তারা একটা উছিলা দেখাইলো যে বাংলাদেশে কিছু মানবিক সহায়তার জন্য আমাদের কিছু সামরিক লোকজন, কিছু সরঞ্জামাতি এগুলো নিয়ে আমরা আসতেছি। সপ্তম নৌবর পাঠাই দিল। তো তৎকালীন সময়ে এই 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 এলাকার আরেক সুপার পাওয়ার ছিল, সেটা হলো সোভিয়েত ইউনিয়ন, এখন বর্তমানে যেটা রাশিয়া নাম। এই সোভিয়েত ইউনিয়ন তখন তাদের এই সপ্তম নৌবহরের বিরুদ্ধে অষ্টম নৌবহর প্রস্তুত করলো, যে তোমরা যদি এই প্রশান্ত মহাসাগর ক্রস করে আমাদের এই বঙ্গোপসাগরে আসতে চাও, তাহলে এই অষ্টম নৌবহরকে মোকাবেলা করে তোমাদের আসতে হবে। কারণ ওই স্বাধীনতা যুদ্ধের মিত্রশক্তি ছিল আমাদের এই রাশিয়া, আমাদের অনেকভাবে সহায়তা করছে। তো রাশিয়া যেহেতু তখন সুপার পাওয়ারের মধ্যে, তখন আমেরিকা আর অতটা সাহস দেখাইতে পারে নাই যাদের তাদের সপ্তম নৌবহরটা এখানে নিয়ে আসবেই, বা বঙ্গোপসাগর বা চিটাগাং বন্দর আইনে এটা বিরাবে, এটা তখন পারে নাই। আজ দীর্ঘ 55 বছরে পা রাখলো আমাদের এই স্বাধীনতা। এই 55 বছর পর তারা তাদের যে মাস্টার প্ল্যান, এই মাস্টার প্ল্যানটা আমার মনে হয় ধীরে ধীরে তারা অগ্রসর হচ্ছে। দেখুন, একটা জিনিস আপনি স্পষ্ট খেয়াল করুন। রোজার মাসে জাতিসংঘের মহাসচিব আমাদের রোহিঙ্গাদেরকে নিয়ে, আমাদের ইন্টেরিয়ম গভর্নমেন্টের ইনিশিয়েটিভ নিয়ে সুন্দর করে টুপি মাথা দিয়া ইফতার করলো, তাদের সাথে সম্প্রীতি দেখাইলো, সৌহার্দ্য দেখাইলো। এই সৌহার্দ্য আর সম্প্রীতির ভিতরের মধ্যে যে বড় ধরনের গলদ আছে, এটা আস্তে আস্তে এখন প্রকাশ পাচ্ছে। কেমন? তো তখনই উনি বাংলাদেশের সরকারের কাছে আবেদন করে গেছে যে এখানে যে আরাকান বা ইয়ার সাথে বাংলাদেশের একটা করিডোর, মানবিক করিডোর দেওয়া হোক। তো মানবিক করিডোর দিতে গেলে তো বিশাল কিছু ভাববার ব্যাপার আছে, একটা যেহেতু এটা একটা সার্বভৌমত্বেরও ব্যাপার হয়ে দাঁড়ায়। তো এখন যেটা প্রেস, মানে আমাদের ইউনূস সরকারের প্রেস উইং থেকে বলে দিয়েই ফেলাইছে। আবার অন্য আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে বা পররাষ্ট্র উপদেষ্টা, তারা আবার একটু ভিন্ন সুরে কথা বলে যে না, আমরা এখনও। আসলে এই যে যদি এই মানবিক করিডোরটা দেওয়া হয়, যে আরাকানে অনেক নিরীহ মানুষ অনাহারে অর্ধাহারে তাদের জীবনযাপন করছে, তাদেরকে খাদ্য সহায়তার জন্য মানবিক সহায়তাটা দেওয়া প্রয়োজন। হ্যাঁ, এটা অবশ্যই প্রয়োজন। মানবিক সহায়তা দেওয়া অত্যন্ত জরুরি একটা রাষ্ট্রের। কিন্তু এইটার ভিতরে যে শস্যের মধ্যে ভূত আছে, এটা বোঝা যায়।
কারণ হলো শেখ হাসিনা বাংলাদেশের মধ্যে যাই করুক, জোর করুক আর জুলুম করুক, শেখ হাসিনা কিন্তু 2-4-5টা কথা বলে গেছে। এই কথাগুলো কিন্তু এখন অফ দ্য রেকর্ড। উনি বলে গেছিল যে আমার একটা সাদা চামড়ার লোক আমার কাছে সেন্ট মার্টিন দ্বীপটা চাইছিল, আমি এতে রাজি হই নাই, যে তুমি এই সেন্ট মার্টিন দ্বীপ দিয়ে দিলে তোমার এই ক্ষমতা পাকাপোক্ত থাকবে, তোমার কেউ সরাইতে পারবে না। আমি রাজি হই নাই, হয়তো আমার ক্ষমতা থাকবে না, কিন্তু আমি দেশ বিক্রি করে রাজনীতি করব না। এই যে কথাটা, এই কথাটা আস্তে আস্তে করে, আর আমেরিকা তো আমার মতো আর আপনার মতো নগদ গরম দুধ গিলে খাইব না। এরা ওই 55 বছর, এরা ওই 500 বছর পরে কি হবে সেই চিন্তা নিয়ে এখন চিন্তা করে। আর এখন এই যে 55 বছরের পর তাদের যে মাস্টার প্ল্যানটা, এই মাস্টার প্ল্যানটা ইউনিট সরকারের দেয়া আমার যতটুকু সম্ভব এটা বাস্তবায়ন করবে। এখানে যে আরাকান, রাখাইন বা কক্সবাজার বা সেন্ট মার্টিন এই জায়গাটা নিয়ে যে তারা একটা ক্রিশ্চিয়ানিটি স্টেট তৈরি করার একটা প্ল্যান ছিল। কালকে আব্বাস হিসাবে দেখলাম বক্তব্য রাখলেন, বলছে যে আমাদের দেশ প্রথম কোনো মধ্যপ্রাচ্যের দেশের মধ্যে সৌদি আরবও দেয় নাই, ইরাক সম্ভবত ইরাক প্রথম দিছিল আমাদের স্বাধীনতার স্বীকৃতিটা, এর পরপরই দিছিল ইসরায়েল। তো আব্বাস সাহেব ইঙ্গিত করছেন যে ইসরায়েল কেন সাথে সাথে আমাদেরকে স্বাধীনতার স্বীকৃতিটা দিছিল, এটার কিন্তু ভাববার ব্যাপার আছে। যে ইসরায়েলের সাথে আমাদের কোনো কূটনৈতিক সম্পর্কই ছিল না, সেই ইসরায়েল আমাদেরকে মিডল ইস্টের মধ্যে প্রথম স্বীকৃতি দিয়েছিল স্বাধীনতার রাষ্ট্র হিসেবে। এটা আব্বাস সাহেব বললেন আর কি। তো ওনার বক্তব্য অনেক বড়। তো এখন এই যে মানবিক করিডোরটা চাচ্ছে, মানবিক করিডোরটা দিলে এখানে খাদ্য সহায়তা গেলে তো খুবই ভালো কথা, চমৎকার কথা। আমরা একটা রাজ্যের মানুষকে অর্থ দিয়ে, খাদ্য সহায়তা দিয়ে, মানবতার যারা জীবনযাপন করছে তাদের পাশে দাঁড়ানোটা কিন্তু প্রত্যেকটা মানুষের একটা দায়িত্ব, প্রত্যেক রাষ্ট্রের একটা দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। কিন্তু আদৌ কি এটা হবে? আমার তো কেন জানি মনে হচ্ছে, কিছুদিন আগেও আপনারা জানেন যে আমাদের এই পার্বত্য চট্টগ্রাম রাঙ্গামাটি এলাকার মধ্যে কুকি চীন নামের একটা একটা জঙ্গি গোষ্ঠী বা গোষ্ঠী, যারা আমাদের মিলিটারি বাহিনীর সাথে কিছুদিন তারা লড়াই করছে, পরে তারা পরাজিত হয়েছে। কিন্তু এই কুকি চীনের কাছে যখন অস্ত্র আসা শুরু করবে, আর বর্তমানে যে আমাদের 10-12 লাখ রোহিঙ্গা এখানে আছে, তাদেরকে যদি অস্ত্র দেয়, জাহাজ বইরে বইরে আইনে যদি অস্ত্র দেয়, তাদেরকে যুদ্ধের প্রশিক্ষণ দেয়, তারা আরাকান আর্মির সাথে প্রথমে যোগ দেবে। এখান থেকে যেহেতু মানবিক করে তারা তো চলে যেতে পারবে সরাসরি, গিয়ে তারা যুদ্ধ করে সামরিক জান্তা সরকার বার্মার তাদের সাথে লড়াই করে আরাকান স্টেটটা পুরোটা হয়তো স্বাধীন করে ফেলতে পারে। তো আরাকান স্টেট, রাখান স্টেট, তারপর হইলো যে যদি সেন্ট মার্টিন আর কক্সবাজার এই অঞ্চলটা নিয়ে যে তাদের যে আগের একটা মাস্টার প্ল্যান, এই মাস্টার প্ল্যানটা আমার মনে হয় আমেরিকা শেষ পর্যন্ত সফল করতে পারে। আর এর মধ্যে বাংলাদেশ, এই যে ভারত পাকিস্তানের মধ্যে যে উত্তেজনাটা চলছে, এর মধ্যে বাংলাদেশ আবার দেখলাম ওই যে ইউনূস সাহেব বলছে বাংলাদেশের সেনাবাহিনীকে সতর্ক থাকার জন্য। তো সতর্কতা অবশ্যই থাকতে হবে, তবে আমাদের এই পাকিস্তান আর এই ভারতের যুদ্ধের দ্বন্দ্বের মধ্যে আমার মনে হয় না কোনো জড়ানো উচিত। কারণ তারা দুইটাই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। আমরা না পারবো পাকিস্তানের সাথে, না পারবো ভারতের সাথে। আর এর মধ্যে যেই মানবিক করিডোরটা দেওয়ার পরে বার্মায় যে আমাদের প্রতি খুব ভালো নজরে দেখবে, বার্মায় যে আমাদের সাথে যুদ্ধ ঘোষণা করবো না, এটাও কিন্তু হলফ করে বলা যায় না। তো এখন মানে ভূ রাজনৈতিক বা ইন্দো প্যাসিফিক অঞ্চলের মধ্যে কে কার পক্ষ নেয়, বার্মার পক্ষে চীন থাকবে কিনা বা বার্মার পক্ষে রাশিয়া থাকবে কিনা। যদি রাশিয়া আর চীন আবার বার্মার পক্ষ নেয়, তাহলে একটা বড় ধরনের তুমুল লড়াই তো এখানে হবে। এই আরাকানদের সাথে তো বড় ধরনের একটা তুমুল লড়াই হবে। এখানে জয় পরাজয় নিশ্চিত হওয়ার পরে না আমেরিকা এখানে স্টেট ঘোষণা করবে। তো এর মধ্যে যদি বাংলাদেশ জ্বরে যেত, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের সেনাবাহিনীর প্রাণ কি জ্বলবে না? বাংলাদেশের মানুষের রক্ত কি বুক থেকে জ্বলবে না? তাজা রক্ত জ্বলবে না? এটা আমি হলফ করে বলতে পারি যে যদি এই জায়গায় বাংলাদেশ জড়ায়, পাকিস্তান বা ভারতের যুদ্ধের সাথেও যদি কোনো না কোনোভাবে সম্পৃক্ত হয়। পাকিস্তান আর ভারতের যুদ্ধের ব্যাপারে তো ডোনাল্ড ট্রাম্পের বলা হওয়ার পর সাক্ষাৎকারে উনি বলে দিয়েছেন যে তাদের সাথে এরকম বৈরিতা বহুবার হয়েছে, তাদের সাথে এরকম উত্তেজনা, যুদ্ধের দামামা অনেকবারই বাড়ছে, এটা তাড়াতাড়ি শেষ পর্যন্ত মিটিয়ে নেবে। দেখা গেছে একটা পতাকা বৈঠক করে তারা উভয় পক্ষ মিলে যেতে পারে, কারণ দুই পক্ষই পারমাণবিক শক্তিধর। তো পিস্তল আমার কাছে 8 রাউন্ডের থাকলে আপনার কাছেও যদি 8 রাউন্ডের থাকে, তো আপনিও গুলি করবেন, আমিও গুলি করব, এটাই তো স্বাভাবিক। তাইলে শেষ পর্যন্ত দেখা গেছে এই দুই রাষ্ট্র একটা সমঝোতার মধ্যে যাবে। তো এখন আমাদের যে ইউনূস সাহেব যে 7 সিস্টার নিয়ে যে উনি যে ড্রিম আমেরিকা ওনাকে দেখাচ্ছে যে এইগুলা এই সমস্যার মধ্যে পড়ে যাবে,
তো এইগুলো যখন সমস্যা পড়বে তখন কি ভারত আমাদেরকে ছেড়ে দেবে আপনার কি মনে হয়? আর আমেরিকা ওইখান থেকে আইসা যুদ্ধ করে ভারতের সাথে মোকাবেলাটা করতে পারবে? কারণ আমাদের সাথে লাগানো হচ্ছে যে এই পুরা সেভেন সিস্টারগুলা। হ্যাঁ, তো এখন হয়তো বাংলাদেশের সাথে যুদ্ধ করাটা কঠিন হবে, কিন্তু ক্ষতিগ্রস্ত তো আমরা হব। আমরা একবার এই পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা নিয়ে গিয়ে আমরা একদম ভঙ্গুর রাষ্ট্রে পরিণত হয়েছিলাম। ৭৪-এর দুর্ভিক্ষ হয়েছে, বঙ্গবন্ধু এমন কোনো দরজা নাই যে বঙ্গবন্ধু যায় নাই এই বিশ্বের দরবারে এক কথায় ভিক্ষা করতে। মিসরের প্রেসিডেন্ট তৎকালীন আনোয়ার সাদাতের সাথে ইয়েতে গেছে, সৌদি আরবে গেছে। তো সৌদি আরবের বাদশা তখন ছিলেন সম্ভবত আব্দুল আজিজ। উনি জিজ্ঞাসা করছিলেন যে আপনার সাথে এটা উনি কে আসছে? তো তখন উনি বলছে যে বাংলাদেশের লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওনারা চিনছেও না। তারপরে উনি ওনার কাছে বলছে যে বড় ভাইয়ের কাছে ছোটো ভাই আসছে, আমার দেশ দুর্ভিক্ষে পরিণত হয়েছে, আমার দেশের মানুষ না খেয়ে আছে, আপনি যদি সহায়তা করেন। তো কত হাজার রিয়াল জানি তখন ওনারে এই তৎকালীন বাদশা আব্দুল আজিজ, তখনও উনি বাংলাদেশকে স্বীকৃতি দেয় নাই, স্বাধীনতার স্বীকৃতি দেয় না, তারপরেও এই মানবিক সহায়তাটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর আনছিলেন। তো ৭৪-এর দুর্ভিক্ষের ক্ষেত্রেও কিন্তু আমেরিকা বিশাল বড় দায়ী। ৭৪-এর দুর্ভিক্ষের সময় জাতিসংঘ থেকে ইয়ার জাহাজ আসছে, খাদ্যের ত্রাণ সামগ্রী জাহাজ আসছে, বাংলাদেশের বুভুক্ষ মানুষকে দিবে। তারা এটা ওই ভূমধ্যসাগরে নাকি সম্ভবত বঙ্গোপসাগরের মধ্যে এই জাহাজটা ইচ্ছাকৃতভাবে ডুবাই দিছে, যাতে বাংলাদেশের মানুষ আরও দুর্ভিক্ষে পরিণত হয়। একটা কথা আছে না, আড়ার যাও খাইয়া গেছু গেছু এইগুলা খাইয়া মানুষ বাঁচছে। তো এই যে খাদ্য সহায়তারা যে আমেরিকা পলিসি করে জাহাজটা ডুবাই দিছিল, এই দুর্ভিক্ষের মূল কারণও কিন্তু ছিল এটাই। তো আমেরিকা যে আসলে আমাদের এই বাংলাদেশের মূলত বাংলাদেশটাকে দখল করার জন্য না, তারা এই জায়গার মধ্যে এই ইন্দো প্যাসিফিক এরিয়ার মধ্যে পাকিস্তানের সহায়তায় এখানে তাদের একটা ঘাঁটি তারা করতে চায়। এই ঘাঁটিটা মূলত এই যে আরাকান, কক্সবাজার আর এলে সেন্ট মার্টিন এই এলাকাটায়। আবার একজনে দেখলাম বললো যে সেন্ট মার্টিন কতটুকু জায়গা, এখান থেকে বিমান উঠবো নামবে কমবে, বোকার মতো উত্তর না প্রশ্ন না এটা। সেন্ট মার্টিন দ্বীপটা ঠিক আছে ছোটো, এটা আশেপাশে সমুদ্র এরিয়া আছে না, এখানে জাহাজ কতটি জাহাজ বেরাইতে পারবো? এরা কেন বিমান ঘাঁটি করা লাগবো? এখানে তো তাদের জাহাজগুলো এনে বেরাইতে পারলে জাহাজ হতে তো তাদের 20-30টা করে বিমান, যুদ্ধ বিমান করে উঠতে পারে। তাদের এই যে এই সেন্ট মার্টিনের ল্যান্ড থেকে উঠতে হবে এরকমটা তো না। যা হোক, এত কথা বললাম। তবে এই যে মানবিক করিডোরটা, এটা আমার মতে আমার ইউনূস সরকার, উনি তো একটা ইন্টেরিয়ম গভর্নমেন্ট, উনি অস্থায়ী সরকার। উনি এত বড় একটা ডিড করতে গেলে আমাদের দেশের যে যারা বিশিষ্ট রাজনীতিবিদ আছেন বা কী বলে এটা বুদ্ধিজীবীরা আছেন, তাদের সাথে আলাপ আলোচনা করেই মানবিক করিডোরটা দেওয়া উচিত, যে আমাদের ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে যে আমরা কি কোনো সার্বভৌমত্বের হুমকির মধ্যে পড়ি কিনা। আমাদের সাথে আবার রক্তক্ষয়ী সংঘর্ষ চলে যায়। আমরা এই যে এতগুলো আরাকান আর্মি, আরাকান লোক, আরাকানের রাখাইনের লোক আমাদের দেশে আছে, তাদেরকে আবার প্রশিক্ষণ দিয়া আমাদের বিরুদ্ধে যুদ্ধে পার্বত্য চট্টগ্রাম দখল করায় নেয় কিনা, এটা কিন্তু হলপ করে বলা যায় না যে এটা হবে না। তো আমরা এটাই আমার দৃঢ় বিশ্বাস যে আমরা চাই না যে আমাদের দেশ আবার কোনো রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে যাক। আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ুক। আমরা এমনি ভালো আছি। আমরা এমনি 18-19 কোটি 20 কোটি মানুষ হইলেও আমরা কিন্তু মোটামুটিভাবে খেয়ে পরে এখনও আছি। আমরা অনাহারে মরি না, এখন আর দুর্ভিক্ষ নাই। আর বিশেষ করে আমাদের রিজার্ভটা অতটা বাড়তেছে না। কিন্তু আরেকটা জিনিস আপনারা যে দেখছেন নিয়ে খেয়াল করে, ইউনূস সরকার কিন্তু বড় ধরনের কোনো প্রজেক্ট হাতে নিয়ে কাজ করতেছে না, যেখানে টাকা বড় অঙ্কের টাকা বিলিয়ন বিলিয়ন টাকা খরচ হবে। তো রিজার্ভ সামান্য বাড়ছে, ঠিক আছে, তো আপনি খরচ না করলে আপনার সঞ্চয় বাড়বে না। তো শেখ হাসিনা একটা কথা বলছিল না যে আমি ওই টাকা IMF-এর থেকে, ADB-র থেকে বা বিশ্বব্যাংক থেকে লোন নিয়ে ঘি দিয়ে ভাত খাওয়ার জন্য আনি নাই, আমি দেশের মানুষের কাজ করার জন্য আমি আনি। তো আসলে এইটাও দেখলাম যে আসলে তো উনি কিছু কাজ এমন কাজ করছে যেগুলো তো 1000 কোটি টাকার প্রকল্পই। দুর্নীতি হয়েছে, দুর্নীতি যে হয় না তাও আমি বলবো না। এই ধরেন মনে করেন যে আমাদের একটা বড় ধরনের একটা কাজ হচ্ছে এলো আপনার যে কী বলে এয়ারপোর্ট, যে 3rd টার্মিনালটা করা হয়েছে, এটা টোটালি একটা সিঙ্গাপুরের বিমানবন্দরের আদলে এটা করা হয়েছে। তাহলে এটার মধ্যে কত হাজার কোটি টাকা লাগবে? পদ্মা সেতুর মতো একটা সেতু, এটা প্রায় 50,000 কোটি টাকার মতো খরচ। তারপরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা করা হয়েছে, কর্ণফুলী টানেল করা হয়েছে, মেট্রো রেল করা হয়েছে, এলিভেটেড এক্সপ্রেস করা হয়েছে। আর আপনারা যারা বিদেশে থাকেন, আমি জানি না, আপনারা যদি কখনো কুড়িল বিশ্ব রোডতে নিয়ে পূর্বাচলের
কাঞ্চন ব্রিজ পর্যন্ত যান, বাকি কাজটাও হচ্ছে গাউসিয়া পর্যন্ত। যদি কখনো যান, এটা আমি বিশ্বের অনেক রাষ্ট্রে গেছি, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড বা ইন্ডিয়া, নেপাল বা সৌদি আরব, দুবাই, এগুলোতে গেছি। আমি দেখলাম যে ওই রাষ্ট্রের মধ্যে যতগুলো রাস্তা দেখছি, এটার সাথে উন্নত রাস্তা না। তো এইসব রাস্তাঘাটগুলো করতে গিয়ে সেনাবাহিনী এই কাজগুলো করছে। তো এখানে কি টাকা লাগে নাই? আর এই ঢাকা শহরের মধ্যে প্রশাসনিক ভবন আপনি গুণে কুলাইতে পারবেন না। প্রশাসনিক ভবন আপনার এই যে বিচার বিভাগ, যে বিচারপতির যে বাসভবন, এইসব যে বাসভবন যে কতগুলো হয়েছে সরকারি, আর প্রত্যেকটা উপজেলায় কতগুলো যে ভবন হয়েছে, এগুলো আপনার গুণে কুলাইতে পারবেন না। আর বাংলাদেশে কয় লক্ষ কালভার্ট ব্রিজ হয়েছে, এটা আপনারা গুণে কুলাইতে পারবেন না। তারপরে এমন কোনো গ্রাম নাই, ৬৮,০০০ বলেন আর ৭০,০০০, এরশাদ সরকারের আমলে ৬৮,০০০ গ্রাম গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। এখন মনে হয় ৭০,০০০ গ্রাম হয়েছে, আর গ্রাম তো বাড়ছে। ৭০,০০০ গ্রামের মধ্যে আপনি গিয়ে প্রবেশ করে দেখেন, সব জায়গায় আপনি দেখবেন পিচ ঢালা রাস্তা আছে। কোনো না কোনো জায়গায় আপনার কোনো জায়গা রাস্তা বাকি নেই। ঢাকা শহরের কোনো জায়গার মধ্যে অলি গলিতে বিশেষ করে পিচ ডালা না হইলেও যে কাছে ঢালাই রাস্তাটা হইলেও হয়েছে রড ডালাই দিয়া। তাহলে এইগুলা কাজ করতে গেলে তো টাকা পয়সা খরচ হবে। রিজার্ভের ঘাটতি পড়ছে। IMF এখন আপনাকে লোন দিচ্ছে না। তো শেখ হাসিনা তো ঠিক হয়ে IMF-এর লোন নিছে, আপনি নিতে পারতেছেন না কেন? বর্তমানে নিতে দেন না কেন আপনাকে? তাহলে আপনি তাদের এই ইয়েটা ফুলফিল করতে পারতেছেন না। তো শেখ হাসিনা যে লোন নিছে, আপনারাই স্বীকার করছেন যে লোন নিছে, এটা পার্সেন্টেজ যেখানে ৭২ টাকার কথা, সেটা ছিল ৩৬। তাহলে বাংলাদেশ কত নিচে তার লোনটা নিছে, কত কম নিছে প্রয়োজনের তুলনায়, এটা পরিশোধ করার মতো। তো যা হোক, এখন আপনারা দেশ চালাচ্ছেন, আগামীর প্রধানমন্ত্রী হবে নাহিদ ইসলাম। উনি তো ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আসনাদ আবদুল্লাহ বলিয়ে দিছে। তো এখন জানি না আগামী যে তাদের যে রোডম্যাপ বা মাস্টার প্ল্যানে তারা কি বাংলাদেশে নির্বাচন দিবে কি দিবে না, জুনে দিবে না ডিসেম্বরে দিবে। আমার মনে হয় না নির্বাচন দিবে। এই যে মানবিক করিডোর দেওয়ার পরে যদি কোনো না কোনোভাবে একটু উস্কানিমূলক ভারতের সাথে কোনো কিছু হয়ে যায়, তাহলে এটার কারণে দেখা যায় ২-৪-৫ বছর নির্বাচন কিন্তু পিছানোর একটা এখতিয়ার আমাদের পার্লামেন্টের কনস্টিটিউশনের মধ্যে আছে। যুদ্ধবিধ্বস্ত দেশের মধ্যে নির্বাচন চলে না। তো যা হোক, ঘূর্ণিঝড়, দুর্ভিক্ষ, ঘূর্ণিঝড় বা কোনো ঝড় টর আসলে বা বন্যা টন্যা হইলে কিন্তু নির্বাচন হয়, কিন্তু যুদ্ধ জড়াই গেলে তখন আর এই দেশে নির্বাচন চলে না। তা আমরা কি সেই দিকে অগ্রসর হচ্ছি নাকি বুঝতেছি না। আর আরেকটা বলি, বিএনপির যারা বিএনপিকে ভালোবাসেন, বিএনপির রাজনীতির নাকি আদর্শ মনে করেন, আমার মনে হয় না যে আপনারা এই সরকারকে এককভাবে কখনোই তাদেরকে আন্দোলন করে সামনে নির্বাচনটা দেওয়ার জন্য বাধ্য করতে পারবেন, আমার মনে হয় না। কারণ তাদের পিছনের খুঁটি খুব শক্ত, আপনারা পারবেন না। এটা আবার এরকম এই যে জুলাই অভ্যুত্থানের মতো, সে অবৈধভাবে ক্ষমতায় গিয়ে বসে রয়েছে, তাকে নামানোর জন্য ওই যে আমার অনেক আগের একটা কথা মনে হয়েছে, টঙ্গী থেকে একটা বক্তব্য দেখছিলাম। টঙ্গীর এই যে তৎকালীন হাসানুদ্দিন সরকারের একটা সম্মেলনের মধ্যে আমাদের বিএনপির তৎকালীন প্রেসিডেন্ট ছিলেন হইল বদরুদ্দোজা চৌধুরী। তো উনি একটা বক্তব্যের মধ্যে বলছিল যে ধরেন একটা পাড়ার মধ্যে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, মুসলমান আছে। তো ওই পাড়ার ভিতরে একটা জঙ্গলি বাঘ, হিংস্র বাঘ প্রবেশ করলো। তো তখন কি শুধু মুসলমানরাই বাঘটা তাড়াবে, নাকি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিললে বাঘটাকে, এই রাক্ষসে বা হিংস্র বাঘটাকে তাড়ানোর জন্য লাঠি সোটা নিয়ে বেরোবে, নাকি কোনো একটা ধর্মীয় জনগোষ্ঠী শুধু বেরোবে? তখন উনি আবার উত্তরটা দিলেন যে না, এখানে যতগুলা ধর্ম সম্প্রদায়ের লোক আছে সবাই এই বাঘটাকে তাড়ানোর জন্য লাঠি সোটা নিয়ে বের হতে হবে। তো আমি ওই বদরুদ্দোজা চৌধুরীর কথাটা অনেক আগের কথা, প্রায় ৯৭-৯৮ দিকের কথা। ওনার এই বক্তব্যটা আমার মনে আছে যে পাড়ার ভিতরে যখন একটা হিংস্র বাঘ প্রবেশ করে, তাকে মারতে হইলে শুধু মুসলমানে গিয়ে মারবে না, হিন্দু গিয়ে মারবে না, কোনো খ্রিস্টানে গিয়ে মারবে না, বৌদ্ধ মারবে না, সবাই মিললে ঐক্যবদ্ধভাবে ওই বাঘটাকে তাড়াইতে হবে। তো আমার মনে হয় এই বিএনপি এককভাবে মনে হয় না এই সরকারটাকে আপনারা, আর যদি আপনাদের মধ্যে যদি কোনো দুর্বিসন্ধি থাকে যে থাকুক,
উনি চলতে থাকো, তাহলে তার কোনো কথাই নাই, তাহলে আর নির্বাচন নিয়ে তার প্রশ্নই আসে না। নির্বাচনের দাবিকে আদায় করে যদি আপনারা ব্যর্থ হন, সেই ক্ষেত্রে ওই বদরুদ্দোজা চৌধুরীর এই উক্তিটাই এই ক্ষেত্রে গিয়ে প্রযোজ্য হবে। তো অনেক কথা বললাম, প্রায় 20 মিনিট হয়ে গেল। সবাই ভালো থাকবেন, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। যারা প্রবাসে আছেন সবাইকে বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, এবং বাংলাদেশ যাতে আমরা ভালোভাবে জীবনযাপন করতে পারি, আপনারাও যাতে প্রবাসে থেকে রেমিটেন্স পাঠাইয়া স্ত্রী পুত্র কন্যারা যাতে স্বাচ্ছন্দ্যে নির্ভয়ে নির্বিঘ্নে দেশে চলাফেরা করতে পারে, চিন্তায় রাহাজানি এগুলো থেকে আমরা মুক্ত হতে পারি। ব্যভিচার, দর্শন এগুলো যাতে আমাদের দেশে কমে আসে, তাইলে আপনারাও প্রবাসে থেকে দেখা গেছে আপনাদের স্ত্রী পুত্র কন্যা, স্ত্রী কন্যা মা সবগুলোর ব্যাপারে আপনাদের অতটা চিন্তা করা লাগবে না। যে আমার একটা মেয়ে লেখাপড়া করে, কলেজে যায়, স্কুলে যায়, সে যদি ইফটিজিংয়ের শিকার হয়, দর্শনের শিকার হয়, এগুলোই হচ্ছে মূলত রাষ্ট্রের সবচেয়ে বড় পলিসি। এটা যদি দেশ যখন প্রশাসনিকভাবে শক্ত থাকে, তখন দেশ এমনি এগিয়ে যায়। তো ভালো থাকবেন, আবারও ধন্যবাদ।